দাঁতের গায়ে একটা লেয়ার আছে রুটের গায়ে, ওটার নাম সিমেন্টাম। সেই সিমেন্টামটা এফেক্টেড হয়ে যায়। তারপর একটা সময় দাঁতগুলো হালকা নড়তে শুরু করে। যেহেতু মাড়িটাই এফেক্টেড হয়ে গেছে, মাড়ির সঙ্গে বোনটা বোনটাও এফেক্টেড, affected হাড়টা এফেক্টেড হলে হাড়টা ক্ষইতে থাকে। আমরা ক্লিনিক্যালি বুঝি যে একটা প্রোব বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, পেরিডন্টাল প্রোব, সেটা অনেকটা যদি 2-3 মিলিমিটার ঢোকার কথা সাধারণত, কিন্তু যদি মাড়িটার অসুখটা ভিতরে গিয়ে থাকে সেক্ষেত্রে মাড়িটা প্রায় ছেড়ে যায়। সেক্ষেত্রে প্রোবটা হয়তো 5-6 মিলিমিটার, এমনকি 7-8 মিলিমিটার, কোনো কোনো সময় 8-9 মিলিমিটার ঢুকে যায়। তো আমরা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা শুনলাম, যেটা মোরাললেস সার্জিক্যাল প্রসিজার। এগুলো ওষুধে কি কোনোভাবে এটা ঠিক হয় না? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইড। আমি ধ্রুব। আজ আমরা দাঁতের মাড়ির যে সমস্ত রোগ হয় সেই সমস্ত রোগ নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি সন্দেহ করবেন যে আপনার মাড়ির কোনো না কোনো সমস্যা রয়েছে এবং তার চিকিৎসা দরকার, এবং সেই চিকিৎসাটা কিভাবে হবে, কোথায় পৌঁছবেন এবং কোন ধরনের ডক্টরের পরামর্শ নেবেন সেটাও আজকে আমরা জানাবো। এবং সেটা জানতেই মূলত আজ আমরা এসেছি ওদন্তরাতে। ওদন্তরা কলকাতার সবথেকে বড় ডেন্টাল ক্লিনিক, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লিনিকের কর্ণধার এবং বিশিষ্ট পেরোডন্টিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মাড়ির রোগ মানে আমরা আগে খুব ছোটোবেলায় শুনতাম পায়োরিয়া হয়েছে, এবং যেটা একরকম মাড়ির রোগী। তো ঘটনা হচ্ছে এই পায়োরিয়াটাই কি মাড়ির রোগ, নাকি আরও বিভিন্ন রকম রোগ আছে যেগুলো আমাদের মাড়িতে দেখা দেয়? এবং আচ্ছা, সেগুলো কি কি? প্রথমেই বলি যে পায়োরিয়াটা একটা মাড়ির রোগ বলা হতো আগে, এখন আর পায়োরিয়া নামটা নেই। কি নাম হয়েছে পরে বলছি। কিন্তু মাড়ির অসুখটা কিন্তু পায়োরিয়া বা যে অসুখটার কথা হচ্ছে সেই অসুখটা দিয়ে শুরু হয় না। আচ্ছা, শুরু হয় হচ্ছে বেসিক যে অসুখটা, সেটার নাম জিঞ্জিভাইটিস। সেটা অধিকাংশ সময় শুরু হয় সেভাবে। সিচুয়েশনটা একটু অন্যরকম, সেটা হচ্ছে অসুখটা শুধু মাড়িতেই সীমাবদ্ধ। তাহলে যে আচ্ছা। আমরা যে অর্থে মাড়ির রোগের কথা হচ্ছে সেটা যে শুধুমাত্র মাড়িতে সীমাবদ্ধ নয়, সেটা ভেতরে হাড়েও চলে যেতে পারে, সব জায়গায় যেতে পারে। কিন্তু প্রথমে সময়ের সঙ্গে সঙ্গে এবং অযত্নে। হ্যাঁ, কিন্তু অসুখটা শুরু হয়, জিঞ্জিভাইটিস অসুখটা শুরু হয় হচ্ছে শুধু মাড়িতে যদি অসুখটা সীমাবদ্ধ থাকে সেখান থেকে। বেশ। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে মাড়িটা প্রথমে অল্প অল্প মাঝে মাঝে ফোলে, ব্লাশ করতে গেলে রক্ত পড়ে, লাল হয়ে যায়, মুখে একটু খারাপ স্মেল হয়। এইগুলো কমন ফিচার। এই অসুখটা জিঞ্জিভাইটিস। এই অসুখটা কিন্তু রিভার্সেবল। বেসিক ট্রিটমেন্ট কিছু লাগে, স্কেলিং বা বেসিক স্কেলিং রুট প্ল্যানিং করলে অসুখটা ঠিক হয়ে যায়। আচ্ছা। কিন্তু অধিকাংশ সময় আমরা মাড়ির রোগ বলতে যেটা বুঝি সেটা জিঞ্জিভাইটিসটা একটা কম পার্সেন্টেজ। জিঞ্জিভাইটিসটা কমন কারণ এই স্টেজে আমাদের কাছে পেশেন্ট কম আসে ভারতবর্ষের মতন দেশে। এবং এরা চেষ্টা করে যে বিভিন্ন টোটকায় যদি কমিয়ে ফেলা হ্যাঁ, যায়। বিভিন্ন রকম পাতা, বিভিন্ন রকম মাজন। বিভিন্ন রকম মাজন দিয়ে ট্রাই করে, এবং সেই সময় যারা রেসপন্ড করলো ভালো, কারণ জিঞ্জিভাইটিস বলছিলাম না, অনেকটা সেলফ লিমিটেড, নিজের থেকেও রেসপন্ড করে, ভালো ওরাল হাইজিন মেনটেন করলেই হয়ে যায়। যাদের হলো না, প্লাস যদি এরকম হয় যে তাদের অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আছে, মানে ডায়াবেটিস আছে বা স্মোকিংয়ের হিস্ট্রি আছে, এইরকম সিচুয়েশনগুলো, বা জেনেটিক্যালি ফ্যামিলিতে অসুখটা রান করছে, তাহলে তুমি যেটা বলছিলে পায়োরিয়া, এটাকে আমরা বলি পেরোডন্টাইটিস। এখন আচ্ছা। এই স্তর পর্যন্ত জিনিসটা মানে জিঞ্জিভাইটিসের পরের স্টেজ। পরের স্টেজ। আচ্ছা। এই স্টেজটায় কিন্তু আর মাড়িতে অসুখটা থাকে না। অসুখটা মাড়ি থেকে ভিতরে সাপোর্টিং বোনের যে বোনটা দাঁতটাকে সাপোর্ট দেয়, সেই হাড়টার মধ্যে চলে যায়। দাঁতটা যে লিগামেন্টটা দিয়ে এই হাড়টার সঙ্গে জুড়ে থাকে সেই লিগামেন্টটাতে চলে যায়, প্লাস দাঁতের গায়ে একটা লেয়ার আছে রুটের গায়ে, সেটার নাম সিমেন্টাম। সেই সিমেন্টামটা এফেক্টেড হয়ে যায়। অতএব তিনটে স্ট্রাকচার এবং মাড়িটা বাদ নয়, মাড়ি এবং এই তিনটে স্ট্রাকচার যখন ইনভলভ হয় তখন অসুখটাকে পেরোডন্টাইটিস বলে, যেটা তুমি প্রথমে বললে আগে পায়োরিয়া বলা হতো, বিভিন্ন কারণে নামটা চেঞ্জ হয়েছে। এইটা হচ্ছে মাড়ির অসুখের স্পেকট্রাম। এবার এই অসুখটা যখন হয় পেরোডন্টাইটিস, তখন কিন্তু প্রথমের মতন ফিচারগুলো থাকে না। ব্লিডিংটা একটু কমে যায়, মুখে খারাপ গন্ধটা থাকে, কিন্তু মাঝে মাঝে সোয়েলিং হয়, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার আটকে যায়, এবং অনেক সময় হয় কি যে দেখা যায় অধিকাংশ সময় দাঁতের ভিতরে খাবার আটকে যাচ্ছে, মুখে স্মেলটা আরও ইন্টেন্স হচ্ছে, তারপর একটা সময় দাঁতগুলো হালকা নড়তে শুরু করে। যেহেতু মাড়িটাই এফেক্টেড হয়ে গেছে, মাড়ির সঙ্গে বোনটাও বোনটা হাড়টা এফেক্টেড হলে হাড়টা ক্ষইতে থাকে, ইনফেকশনের জন্য হাড়টা ক্ষইতে থাকে। যখনই ক্ষইতে থাকে তখন দাঁতের বোন সাপোর্টটা চলে যায় এবং দাঁতটা পড়ে যাওয়ার জোগাড় হয়। যেটা নিয়ে সবসময় কথা বলি, দাঁত কেন নড়ে যায়, সেটা হচ্ছে পেরোডন্টাইটিস হওয়ার পরেও যদি পেশেন্টের হুঁশ না ফেরে,
তারপরেও সে জিনিসটা ইগনোর করলো, তখন এই স্টেজটা হয়, সেটা অ্যাডভান্স পেরিওডন্টাইটিস। তার মানে দাঁত এই যে নড়ে যাওয়াটা একদিনে হয় না। না না, এটা আমাকে অনেক পেশেন্ট এসে বলেন, ডাক্তারবাবু দাঁতটা না এই 1 সপ্তাহ আগে নড়ছিল না, কিচ্ছু অসুবিধা ছিল না, এখন হঠাৎ করে 1 সপ্তাহ বাদে নড়ে গেল। তাদের এই বোঝাই, কিন্তু হয়তো বুঝতে চান না অনেক সময়, কিন্তু বোঝাই যে অসুখটা আজকের না, অসুখটা বহু দিনের। জিঞ্জিভাইটিস ফেজটা গেছে আপনি ইগনোর করেছেন, পেরিওডন্টাইটিসের প্রথম ফেজ আপনি ইগনোর করেছেন, ঠিক আছে, তারপরে এই স্টেজে এসছে, আপনি এখন নোটিস করলেন যখন দাঁতটা নড়লো, এটা একদম শেষ স্টেজ। মানে আমি বলছি, আমি ওটা অন্য এক্সাম্পল দিই, একজন পেশেন্টের সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মাঝে বুকটা ধরফর করে অল্প অল্প, মাঝে মাঝে কাঁধের দিকে বা চোয়ালের দিকে ব্যথা হয়, এগুলো দেখে তার কিছু মনে হলো না। একদিন যেদিন প্রচণ্ড অ্যাঞ্জিনাটা শুরু হলো এবং হার্ট অ্যাটাকটা বললো আমার কিছুই ছিল না, তার সে হয়তো ব্লাড প্রেশার দেখেইনি, বাড়ির লোক বলতো যে কালকেও তো ঠিক ছিল, হ্যাঁ এই তো কোনোদিনই কিছু ছিল না আমার। আসলে বডি কিন্তু সাইন দিয়েছে, সেটা হচ্ছে ইগনোর করেছে। ঠিক সেরকমই বডি এই যে তোমাকে যেগুলো বলছি এতগুলো সাইন দেয়, রেডনেস বলতে হ্যাঁ রক্ত পড়তো 2 বছর আগে, তারপর তো নিজে থেকে বন্ধ হয়ে গেল, কারণ জিঞ্জিভাইটিসের পরে ব্লিডিংটা বন্ধ হয়ে যায়, সেটা আরও খারাপ। মানুষ বুঝতেও পারে না, মানুষ বুঝতেও পারে না, মানুষ ভাবে যে তো ওরা তো রক্ত পড়তো, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে। আসলে ঠিক হয়নি, জিঞ্জিভাইটিসটা ক্রনিক ফেজে ঢুকেছে। ক্রনিক ফেজে ঢোকা মানে পেরিওডন্টাইটিস হওয়া। ক্রনিক ফেজটা মানে জিঞ্জিভাইটিসটাও ক্রনিক, কিন্তু সেটা ক্রনিক হয়ে আরও ভেতরে স্ট্রাকচারে গেছে। সেই কারণে জিঞ্জা বাবা মাড়িতে যে অসুখটা, যেটা শুধুমাত্র মাড়ির ইনফ্লামেশনটা কম্পারেটিভলি কমে ভেতর দিকে ইনফ্লামেশনটা বেড়েছে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে এই ধরনের অসুখ সবসময় যে ক্রনিক হবে এরকম তো কোনো মানে নেই। কিছু কিছু সাধারণ ক্ষেত্র আমাদের মাড়িতে আঘাত লাগলে মাড়ি ফুলে যায়, ব্লিডিং হয়। আপনারা নির্ধারণ করেন কী করে, মানে রোগটাকে আপনি ডায়াগনোসিস কীভাবে করেন যে এটা জিঞ্জিভাইটিস হয়েছে না পেরিওডন্টিস হয়েছে না একেবারে একদম লাস্ট স্টেজে চলে এসছে? না, এবার ডায়াগনোসিস করার জন্য আমার 2 রকম ডায়াগনোসিস দরকার। একটা হলো ক্লিনিক্যাল আমি দেখছি, সেটা আপনি আর দেখলেন। একটা হচ্ছে এক্সরে করে বা সিটি স্ক্যান করে। ঠিক আছে, আচ্ছা, সিটি স্ক্যানও করতে হতে সিটি পারে? স্ক্যান করতে হতে পারে, কারণ অনেক সময় হয় সিবিসিটি বলে আমরা, সেটার নাম হচ্ছে কোন বিম সিটি স্ক্যান, সেটাও করতে হতে পারে। আচ্ছা, এবার আমরা ক্লিনিক্যালি বুঝি যে একটা প্রোব বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, পেরিওডন্টাল প্রোব, সেটা অনেকটা যদি 2-3 মিলিমিটার ঢোকার কথা সাধারণত, কিন্তু যদি মাড়িটার অসুখটা ভেতরে গিয়ে থাকে সেক্ষেত্রে মাড়িটা প্রায় ছেড়ে যায়, সেক্ষেত্রে প্রোবটা হয়তো 5-6 মিলিমিটার, এমনকি 7-8 মিলিমিটার, কোনো কোনো সময় 8-9 মিলিমিটার ঢুকে যায়, মানে একদম হুড়মুড় করে ঢুকে যায়। আচ্ছা, তখন আমরা বুঝতে পারি যে মাড়িটার গায়ে লেগে, তার মানে বোনটা নেই, বোনটা থাকলে ঢুকতে পারবে না, আটকে যাবে না, ওখানে দেওয়াল আর দেওয়ালের মতো, দেওয়ালটা যদি না থাকে তাহলে তো হুড়মুড় করে জিনিসটা ঢুকবে। তখন আমরা একটা এক্সরে করি বা সিটি স্ক্যান করি, দেখি যে হাড় চলে গেছে। অতএব জিনিসটা সাধারণ ওপর সুপারফিশিয়াল কিনা সেটা আমরা দেখে বুঝতে পারবো। জিঞ্জিভাইটিসে এই প্রবীণ ডেপটা হয় না, শুধুমাত্র ব্লিড করে, মাড়িটা হয়তো একটু ফোলা ফোলা দেখতে লাগে, তার কতগুলো সাইন আছে যে আমরা দেখে বুঝি জিঞ্জিভাইটিস, এটা ভেতরে যাবে না। কিছু কিছু জিঞ্জিভাইটিসে বোন লস হয়, সেগুলো অ্যাকচুয়ালি কম্বাইন্ড এনলার্জমেন্টের ক্ষেত্রে, মানে পেশেন্ট কোনোভাবে মাড়িটা ফুলে উঠেছে, সেটা কিছু কিছু স্পেশাল ওষুধ খেলে হতে পারে, হাইপারটেনসিভের, যেটা আপনি আগেও বলেছেন আমাদের, এরকম ওষুধ খেলেও হতে পারে। সেগুলোর ক্ষেত্রে অনেক সময় বোন লস থাকে, সঙ্গে জিঞ্জিভাইটিসও থাকে, সেটা একটা স্পেশাল ক্ষেত্র। এছাড়া ইউজুয়াল জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে প্রোবিং ডেপথ বা প্রোবটা হুটস করে ভিতরে 5-6-7 মিলিমিটার ঢুকে যায় না, কারণ অতটা ঢুকে গেলে ওটা জিঞ্জিভাইটিস স্তরে নেই, ওটা অলরেডি পায়োরিয়া বা পেরিওডন্টাইটিস স্তরে চলে গেছে। সেইভাবে আমরা ডায়াগনোস করি। তখন আমরা কনফার্মেশনের জন্য বিভিন্ন রকম এক্সরে করাই, যেমন ওপিজি করে, আমার সেন্টারে রেগুলারলি ওপিজি হয়, সারা মুখে সবগুলো দেখে দেওয়া যায় যে সমস্ত জায়গায় কোথাও যদি বোন লস থাকে, স্পেসিফিক্যালি কোথাও যদি আমার দেখার দরকার হয় আমি ছোটো এক্সরে করতে পারি, যদি মনে হয় আরও ডিটেল 3 ডাইমেনশনালি দেখবো তখন আমি সেই জায়গাটা সিটি স্ক্যান করাতে পারি। অতএব এতগুলো স্তর পেরিয়ে তখন আমার ডায়াগনোসিস কনফার্ম না যে আচ্ছা ক্লিনিক্যালি আছে, রেডিওলজিক্যালি আছে, তার মানে অসুখটাই কনফার্ম হয়ে গেল। এবার 3টে স্তর আছে, আমি প্রথম স্তরের কথা বলি, সেটা হচ্ছে জিঞ্জিভাইটিস। এই সময় যখন পেশেন্ট আপনাদের কাছে আসেন তখন তার কীভাবে চিকিৎসা করা হয়? জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে আমরা মানে ট্রিটমেন্ট কম্পারেটিভলি খুব ইজি। পেশেন্টকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশনস দেওয়া হয়, কীভাবে ব্রাশ করবে, একটা বেসিক সুপ্রাজিঞ্জিভাল স্কেলিং, মানে জাস্ট মাড়ির ওপর স্কেলিং করে দিলেই হয়ে যায়। এবার অধিকাংশ সময় আমাদের কি হয়, বেশ কিছু জিঞ্জিভাইটিসের কেস জেনারেলিস্টের কাছে যায়, তারা হয়তো স্কেলিং করে অসুখটা কমে যায়, তারা ভাবে মাড়ির সমস্ত ট্রিটমেন্টেই চিকিৎসাটা স্কেলিং,
আসলে সেটা নয়, কারণ স্কেলিংটা হচ্ছে একদম বেসিক লেয়ার অফ ট্রিটমেন্ট, একদম প্রাথমিক স্তরের ট্রিটমেন্ট, যেটা জিঞ্জিভাইটিসের জন্য ঠিক আছে। বাকি জায়গায় কিন্তু শুধুমাত্র স্কেলিং করে ঠিক হয় না। তাহলে পরের স্টেজ যেটা আমরা পায়োরিয়া বা পেরোডন্টাইটিস বলি, সেটার ক্ষেত্রে কি চিকিৎসা হবে? এবার সেটাই বোঝা উচিত। অধিকাংশ সময় আমি আজকাল খুব দেখছি যে পেশেন্ট আসছে, এসে বলছে আমি তো স্কেলিং করেছি, ঠিক হয়নি। আমি তাদের বলে বোঝাতেই পারি না যে স্কেলিংটা আপনার চিকিৎসার প্রথম ধাপ ছিল, আরও কিছু করার দরকার ছিল, সেগুলো হয়নি। মানে আমাকে বুঝতে হবে সমস্ত জ্বর প্যারাসিটামল খেলে কমবে না, সেটা ম্যালেরিয়া হলে তার জন্য স্পেসিফিক ওষুধ আছে, টাইফয়েড হলে তার জন্য স্পেসিফিক ওষুধ আছে। Exactly. শুধুমাত্র ম্যালেরিয়া হলে প্যারাসিটামল খেয়ে জ্বরটা কমবে, কিন্তু ম্যালেরিয়ার জন্য যতক্ষণ না স্পেসিফিক মেডিকেশন দেওয়া হবে ততক্ষণ জ্বরটা ফিরে ফিরে আসবে। সেরকমই পেরোডন্টাইটিস হলে শুধুমাত্র স্কেলিং করলে অসুখটা ফিরে ফিরে আসবে, কারণ অসুখটা কোনোদিন এরাডিকেশনই হয়নি, অসুখটা কোনোদিন যায়নি। কারণ মাড়ি থেকে ওটা গোড়ায় নেমে এসছে, এক্স্যাক্টলি, মাড়ির জায়গায় নেই, সেখানে ট্রিটমেন্টের জন্য অন্যরকম ডিপ ক্লিনিং বলে বা রুট প্লেনিং বলে, কোনো সময় এটাতেও হয় না, তারপর লেজার লাগে, কোনো সময় লেজারেও হয় না, মানে সবগুলো কেস লেজার দিয়েও করা যায় না। সেক্ষেত্রে হয়তো ওপেন ফ্ল্যাপ করতে হয়, ফ্ল্যাপ সার্জারি বলে। আচ্ছা মাড়িটা খুলে তারপরে ভিতরটা পুরো ক্লিন করতে হয়। আচ্ছা। সো এতগুলো স্তর আছে, অতএব সবাই যদি মনে করে যে শুধু আমার যা হয়েছে স্কেলিংই একমাত্র অমোঘ ওষুধ, সেটা নয় কিন্তু। তাহলে তার ট্রিটমেন্টগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হবে। এবার শুধু তাই নয়, মানে হতে পারে শুধুমাত্র মাড়ির অসুখ হয়ে আমার অসুখটা এই জায়গাতেও নেই, আরও এগিয়ে গেছে, দাঁতগুলো নড়েও গেছে। সেক্ষেত্রে আগে তো তুলে ফেলতে হতো, এখন তুলতে হয় না। এখন অধিকাংশ সময় যদি আশেপাশে মোটামুটি একটু স্টেবল দাঁত থাকে এবং বাকিটা স্টেবল করে মাড়ির অসুখ চিকিৎসা করে মাড়ির ইনফ্লামেশন বা পেরোডন্টাইটিসটাকে কমিয়ে, এবার দাঁত যদি নড়াও থাকে আমরা সেটাকে ডেন্টাল স্প্লিন্টিং করতে পারি, করে নড়া দাঁতটাকে শক্ত করতে পারি। কোনো সময় এরকম হতে পারে হাড় ক্ষয়ে গেছে, যে হাড়টাকে আমরা বাইরে থেকে সার্জারি করে দিতে পারি, তাহলে হাড়টা তৈরি হবে না। আচ্ছা, সেরকমও হতে পারে। হাড়ও তৈরি করা হ্যাঁ, হাড়ও তৈরি করা যায়, তার জন্য বোন গ্রাফট আছে, বিভিন্ন রকম বোন গ্রাফট পাওয়া যায়। আমরা বোন গ্রাফট দিলে সব 100% সিচুয়েশন নয়, কারণ এটা তোমার এখানে বলছি, আমার আগে অনেক পেশেন্ট এসে বলেছে ডাক্তারবাবু আমার তো তার হাড় ক্ষয়ে গেছে, আপনি হাড়টা লাগিয়ে দিন। সবসময় করা যায় না, একটা সার্টেন সেকশন, সার্টেন কাইন্ড অফ সিচুয়েশনে বোন গ্রাফট দিলে সেখানে কিন্তু আস্তে আস্তে সেখানে হাড়টা তৈরি হয়। 6 মাস বা 9 মাস টাইম, একটু টাইম কনজিউমিং, নতুন করে হাড় তৈরি হয়, দাঁতটা স্টেবল হয়। অতএব আমাদের কাছে এখন প্যানোরামাটা কমপ্লিট, আমাদের বুঝতে হবে, মানে সবাই ভাবেন যে মাড়ির অসুখ হলে তার একমাত্র ট্রিটমেন্ট স্কেলিং। মনে রাখতে হবে মাড়ির অসুখের একমাত্র ট্রিটমেন্ট স্কেলিং নয়। মানে তুমি কোথাও একটা বুফেতে খেতে গেছো কোনো একটা বিয়ে বাড়িতে, তুমি শুধু প্রথমে একটু শুক্তো দিলে তুমি খেয়ে ভাবলে এটাই কমপ্লিট বলে খেয়ে উঠে পড়লে, এটা নয়। এরপরে ফিশ ফ্রাই, মাছ, মাংস, মিষ্টি, পাঁপড়, চাটনি, অনেক কিছু আছে। অতএব সেগুলোকে ফুল কোর্সটা কমপ্লিট করতে হবে। বুঝতে হবে যে এক একটা জায়গায় একরকম, এক একটা অনুষ্ঠানের একরকম খাদ্যাভ্যাস যেরকম আছে, একরকম খাদ্যের তালিকা হয়, সেরকম ট্রিটমেন্টের একটা, ট্রিটমেন্টটা কোন স্টেজে আমি করছি, কোন অসুখের জন্য করছি, তার উপর ডিপেন্ড করবে তার ট্রিটমেন্ট প্যানোরামাটা কী। কিন্তু স্যার, বিষয়টা হচ্ছে যে সমস্ত জায়গায় তো এই ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল নেই, মানে মানুষ জানেনও না। যেমন আজকে আপনি বলছেন, ধরুন আমাদের দর্শকরা দেখছে, জানছে, বুঝছে, কিন্তু এই চিকিৎসাটা তো সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নেই। তাকে তো আসতে গেলে কোনো না কোনো বড় শহরেই আসতে হবে, তাই নয় কি? নাকি না এগুলো? এটা তো একটা প্রবলেম, ভারতবর্ষে তো একটা প্রবলেম যে তুমি কি আজকে ইচ্ছে করলে একটা ডিস্ট্রিক্ট টাউনে একটা অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে পারবে না। তোমাকে একটা কলকাতার শহরেই কোনো সরকারি বা বেসরকারি জায়গায় অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে। হলেও যদি ডিস্ট্রিক্ট টাউনে হয়তো একটা দুটো জায়গায়, আমাদের এখানে ধরো দুর্গাপুরে হয় বা শিলিগুড়িতে একটা জায়গা, সেগুলোও খুব অপ্রতুল। তুমি যদি আরও ভেতরে, এগুলোও মেন সিটি বলছি, টায়ার 2 সিটি বা টায়ার 3, কিন্তু তুমি যদি ভেতরের দিকে যাও সেখানে কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল নয়। অতএব মনে রাখবে এগুলো হাই এন্ড ট্রিটমেন্ট, হাই এন্ড ট্রিটমেন্ট কিন্তু সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়। হ্যাঁ, যদি এরকম হয় যে কোনো স্পেশালিস্ট সেখানে প্র্যাকটিস করেন, শুধু তাই নয়, তার কাছে প্রপার ইকুইপমেন্টস এবং ফেসিলিটিস আছে, তবেই তিনি করতে পারবেন। সেক্ষেত্রে তার মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের ডায়াগনোসিসটাও ইম্পর্ট্যান্ট, তার সঙ্গে ট্রিটমেন্ট এরাডিকেশনটা করাও ইম্পর্ট্যান্ট। অতএব এতগুলো প্লাস মিললে তবে ইকুয়েশনটা হবে। সেজন্য হয়তো টায়ার বি, টায়ার সি, সিটিতেও হয়তো হলেও হতে পারে, কিন্তু টায়ার সিতেও আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল হয়। ওয়েস্ট বেঙ্গলে একটু, আমাদের পশ্চিমবঙ্গে এখনও এই এটা একটু কলকাতা কেন্দ্রিক তো বটেই। আমি এই কারণেই বলছি, কারণ ওই যে আপনি বলছেন না যে শুধুমাত্র স্কেলিং করেই ছেড়ে দেয়,
কারণ মানুষকে তো জানতে হবে যে এরপরে আরও ট্রিটমেন্ট না, রয়েছে। ব্যাপারটা হচ্ছে যদি কেন জেনারেলি স্কেলিং করেন তিনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে তার বলে দেওয়া উচিত, দেখুন আমি স্কেলিংটা করলাম, এরপরে আরও চিকিৎসা আছে, তার জন্য আমি আপনাকে রেফার করে দিচ্ছি। হ্যাঁ, মানে সবসময় যে ট্রিটমেন্টটা করছি সেটাই ফাইনাল, এরপরে আর কিছু করার দরকার নেই, এই ধারণাটা দেওয়া পেশেন্টকে ঠিক নয়। মানে অনেক সময় হয় যে মানে এরকম হতেই পারে তিনি হয়তো বুঝতেও পারছেন না, কারণ তিনি স্পেশালিস্ট নন, পেরিওডন্টিস্ট নন, কোনো অসুবিধা নেই, তিনি বেসিক ট্রিটমেন্টটা করে একজন পেরিওডন্টিস্টকে রেফার করে দিন। তাহলে সে দেখে সিচুয়েশনটা সেরকম যে করে না তা বলবো না, আমার কাছেই প্রচুর রেফারেল আসে বিভিন্ন জেলা শহর থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন অংশ থেকে অনেকেই রেফার করেন। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, এটা পেশেন্টের দিক থেকেও একটা সদর্থক ভূমিকা থাকা দরকার, যে আমার অসুখটা কিন্তু ঠিক হয়নি। কারণ স্কেলিং করলে হয়তো প্রথম 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস জিনিসটা স্টেবল লাগবে, কিন্তু অসুখটা চলে যায়নি যখন তার রেকার করলো আবার। আমাকে অনেকে এসে বলেন, ডাক্তারবাবু আমি লাস্ট 6 মাসে 3 বার 4 বার স্কেলিং করেছি কিন্তু ঠিক হচ্ছে না। আমি বললাম যে আপনি প্রত্যেকবারই ট্রিটমেন্টটাকে অল্প একটুখানি করে ছেড়ে দিয়েছেন, এর পরের যে স্তরটা সেটা কোনো সময় আপনার করা হয়ে ওঠেনি। ওকে, তো এটাই আমাদের উদ্দেশ্য থাকে এই প্রোগ্রামগুলির মাধ্যমে, যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে বুঝতে পারে যে না এরকম ধরনের চিকিৎসাও আছে। হ্যাঁ, যেরকম তুমি বলছিলে, তুমি এই প্রসঙ্গটা বলে রাখি, ডেন্টাল স্প্লিন্টিং, আমি প্রচুর ডেন্টাল স্প্লিন্টিং করি, ডিস্ট্রিক্ট থেকে আসে, তাদের ওখানে বলে ফেলা হয়েছে ঠিক আছে বাকির অসুখটা আমি দেখে নিচ্ছি, দাঁতটা যেন নড়ছে ওটা তুলে ফেলতে হবে, ওটা কিন্তু থাকবে না বা অটোমেটিক্যালি পড়ে যাবে। কারণ হয়তো জেলা শহরগুলোতে ডেন্টাল স্প্লিন্টিং বা নড়ে যাওয়া দাঁতের ট্রিটমেন্ট এখনও ততটা করা হয় না, হয়তো কেউ কেউ করেন কিন্তু খুব বেশি র্যাম্পেন্ট সব জায়গায় হয় না। সেক্ষেত্রে অনেকেই আমার কাছে আসেন, আমি তাদের দাঁত স্টেবল করে দিই। সেই জন্যই সেটা বলার যে ব্যাপারটা এরকম নয় যে দাঁতটা শুধু স্কেলিং করেই ঠিক হয় বা নড়ে গেলে সে দাঁতটা তুলে ফেলতে হবে, সেই দিন নেই। এখন অবশ্যই আমরা স্টেবল করতে পারি। তো আমরা অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা শুনলাম, যেটা মোরাললেস সার্জিক্যাল প্রসিজার, এগুলো ওষুধে কি কোনোভাবে এটা ঠিক হয় না? না, এবার জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে কোনো কোনো সময় ওষুধ দেওয়া হয়, মেনলি মাউথ ওয়াশ টাইপের ওষুধ, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সুপারফিশিয়াল অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু ওষুধে কিন্তু ওষুধটা কমপ্লিটলি ঠিক হবে না। কারণ মনে রাখতে হবে, আমাদের শরীরে কিছু কিছু অসুখ, সেগুলোর রিজনটা যা সেটা সবসময় ওষুধ দিয়ে, কারণ আমাদের মাড়িতে যদিও ব্যাকটেরিয়াজনিত অসুখ, কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে তার খুব কম অংশই মাড়ির মধ্যে গিয়ে পৌঁছয়। এক্স্যাক্টলি। অতএব সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল না। মানে আমাদের মনে রাখতে হবে কিছু কিছু ট্রিটমেন্ট সেগুলো ওষুধ দিয়ে হয় না। মানে যেমন ধরো কারো একটা গলব্লাডারের স্টোন হয়েছে, তুমি চেষ্টা করতে পারো স্টোনটা বিভিন্ন রকম ওষুধ দিয়ে গলানো, কিন্তু এদের 99% ক্ষেত্রে এটা হয় না। সেক্ষেত্রে তোমাকে সার্জারি করে গলব্লাডার অ্যালং উইথ দ্য স্টোন বের করে ফেলতে হবে, কোলেসিস্টেমি করতে হবে। এবার আমরা কি করতে পারি, গলব্লাডার আগে যেরকম ককার দিয়ে ওপেন করতে, এখন ল্যাপারোস্কোপিক ছোটো দুটো হোল করা হচ্ছে। সেরকমই পেরিওডন্টাল যে ট্রিটমেন্টগুলো তোমাকে বলছি, পেরিওডন্টাল সার্জারি, এগুলো এখন মাইক্রো সার্জারি ফর্মে চলে এসেছে, এগুলো অনেক লেস ইনভেসিভ। মাইক্রোস্কোপ বা হাই পাওয়ার লুপ উইথ লাইট দিয়ে আমরা মাইক্রো সার্জারি করতে পারছি। মাইক্রো সার্জারি করলে ইনভেসিভনেসটা কমে যায়, অনেকটা প্রবলেমও কমে যায়। ন্যাচারালি যেটা হয় তাতে পেশেন্টের ব্যথা কষ্ট এগুলো একটু কম হয়। অতএব ট্রিটমেন্টও আগের মতো তোমাকে ওপেন ফ্ল্যাপ বলছি মানে বিশাল বড় ফ্ল্যাপ সেরকমও না, এখন খুব মাইক্রো লেভেলে হয়ে গেছে। অতএব আমরা তো ওষুধ দিয়ে অসুখটা পুরো এরাডিকেট করতে পারি না, কিন্তু ট্রিটমেন্টগুলোকে আরও বেশি লেস ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ, খুব অ্যাট্রোম্যাটিক করার বা মিনিমালি ট্রমাটিক করা হয়, তাতে ট্রিটমেন্টটা সার্জারি নাম হলেও ট্রিটমেন্টটা সার্জারির মতন, মানে আমরা সার্জারি বলতে যেরকম বিশাল কিছু ভাবি সেরকম নয়। এখন মাইক্রো হতে অনেক যেরকম আগে চোখে ছানি হলে অনেকটা বড় কাটতে হতো, ব্যান্ডেজ করে রাখতে হতো, তারপরে মোটা পাওয়া হয়েছে, এখন তো না, ছোট্ট একটা ইনসিশন দিয়ে তার মধ্যে ফ্যাকো করে দিচ্ছে, লেন্স বসিয়ে দিচ্ছে। সেরকমই আস্তে আস্তে জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে, যেমন ছানি ওষুধ দিয়ে ঠিক হবে না, সার্জারি করতে হবে, সেরকম এই অসুখগুলো কিন্তু মেকানিক্যাল থেরাপি না করলে বা সার্জিক্যাল থেরাপি না করলে কোনো কোনো ক্ষেত্র বিশেষে এটা কিন্তু শুধু ওষুধ দিয়ে ঠিক করা পসিবল। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে, যেটা হচ্ছে যে ধরুন আমি বুঝতে পারছি যে আমার মাড়িতে সমস্যা আছে, সিভিয়ার সমস্যা আছে, আমি দূরে থাকি, আমার কলকাতা আসতে সময় লাগবে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ, ততদিন আমি আমার মাড়ির যত্নটা কীভাবে করব এবং কোন কোন ভুল কাজগুলি আমি করব না, যাতে আমি যখন ডাক্তারের কাছে পৌঁছবো তার চিকিৎসা করতে যাতে সুবিধে হয়? আমার না হোম কেয়ার হিসেবে বেশি কিছু করার নেই, অ্যান্টিবায়োটিক কিছু খাওয়া দাওয়া নেই। একটা হোম রেমেডি হিসাবে কোনো একটা মাউথ ওয়াশ ইউজ করা যেতে পারে, বাজার থেকে কিনে কেমিক্যাল নয়, প্লেন গরম জলের নুন দিয়ে কুলকুচি করবেন, আচ্ছা, আর ব্রাশিংটা ঠিক করে করুন।
এটা একটা বড় ভুল, অনেক সময় ব্রাশ করলে ব্লিড করে বলে পেশেন্টরা ব্রাশ করাটা বন্ধ করে দেয়। ওরা ডাক্তারের মধ্যে আঙুল দিয়ে মাজছে, আঙুল দিয়ে মাজে, ওই ব্রিসল না ধরলে হয় না। ব্লিডিং হোক, যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্রাশ করুন, জেন্টলি করুন, খুব জোরে প্রেশার দেবেন না, জেন্টলি করুন। মনে রাখবেন, এটা যদি আপনি না করেন আপনি নিজের জন্য নিজে ক্ষতি করছেন। এটা করে তারপরে ডাক্তারবাবুর কাছে আসুন। কোনো নিজের থেকে কোনো মেডিকেশন নেবেন না, প্লেন গরম জলে নুন দিয়ে কুলকুচি করুন, ব্রাশিং, প্রপার ব্রাশিংটা দিনে দুবেলা করুন, তারপরে ডাক্তারবাবুর কাছে আসেন। সে ডাক্তারবাবু আপনাকে দেখে আপনার রোগ নিরূপণ করে তার জন্য যা চিকিৎসা করবেন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে যেটা বুঝলাম, মাড়ির রোগ মানে শুধু কিন্তু স্কেলিং নয়, তারপরও কিন্তু অনেক চিকিৎসা রয়েছে। তো সেগুলো যেমন আজকে আমরা জানালাম, এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেখানেও আপনারা খোঁজ নিতে পারেন। আর এই ক্লিনিকের একটি নাম্বারও আমরা এখানে দিয়ে রেখেছি, যদি কখনো আপনাদের প্রয়োজন হয় আপনারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।